আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি ফাইজুস সালেহিন। আজকের ক্লাসে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়টি পড়াবো। ইতিপূর্বে আমি এই অধ্যায়ের উপর ক্লাস নিয়েছিলাম এবং কৃত কাজ কিভাবে বের করতে হয় সমীকরণ, সেই সমীকরণ এবং তার ব্যবহার শিখিয়েছিলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের জন্য এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি ছাত্রছাত্রীদের বলবো যেন এই কাজ, ক্ষমতা, শক্তির এই অধ্যায়টি অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় খুব ভালো করে পড়ে, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং এই অধ্যায় ভালোভাবে রপ্ত করতে পারলে এমসিকিউ, সিকিউ যে কোনো ধরনের প্রশ্ন তোমরা সমাধান করতে সক্ষম হবে। তো আশা করি বিগত ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে করেছো। তো আজকের ক্লাসটিও মনোযোগ সহকারে ফলো করো। তো কাজের সমীকরণ আমরা জানি W সমান F S। F হচ্ছে বল, S হচ্ছে সরণ। বলের দিকে সরণ। এখন বলের দিকে সরণ যদি বল এবং সরণের মধ্যে অন্তর্ভুক্ত কোণ থাকে থিটা, তাহলে কাজ হবে Fs cos থিটা। এই তোমরা চিত্রটি লক্ষ্য করো যে বল এবং সরণের অন্তর্ভুক্ত কোণ থিটা, সুতরাং সরণের দিকে বলের উপাংশ হচ্ছে F cos থিটা। আমরা সবাই জানি অনুভূমিক বরাবর কোন ভেক্টর রাশিকে বের করতে হলে উপাংশ cos থিটা দিয়ে গুণ করতে হয় যদি অন্তর্ভুক্ত কোণ থিটা হয়। সেই হিসাবে কাজের সমীকরণ হচ্ছে F S cos থিটা। গতদিন আমরা এই সম্বন্ধে পড়েছি এবং এটি হচ্ছে বল এবং সরণের স্কেলার গুণফলের সমান। তো পরীক্ষায় যদি কাজের সমীকরণ বের করতে বলে তাহলে তোমরা F cos থিটা দিয়ে বের করবে। কোনো গাণিতিক সমস্যা আসলে এই সূত্র ব্যবহার করবে। এবং গত ক্লাসে আমরা ধনাত্মক কাজ কি, ঋণাত্মক কাজ কি সে সম্বন্ধ পড়েছি, সেই সাথে শূন্য কাজ কি সেটাও পড়েছি। এই যে চিত্রে দেখতে পাচ্ছ, একটি বস্তুকে তুমি মেঝে থেকে উপরে তুলছো। গতে দেখতে পাচ্ছ একটি বস্তুকে উপর থেকে নিচে মেঝেতে রাখছো। তো আমরা দেখি যখন বস্তুটি মেঝে থেকে উপরে তুলছো তখন প্রযুক্ত বলের অভিমুখ হচ্ছে ঊর্ধ্বমুখী সরণের দিকে। প্রযুক্ত বল বস্তুটির উপর ধনাত্মক কাজ সম্পন্ন করে, কিন্তু অভিকর্ষ বল ক্রিয়ার ফলে অভিকর্ষ বলের জন্য ঋণাত্মক কাজ। দেখো চিত্রে লক্ষ্য করো, 5.3 চিত্রে কতে লক্ষ্য করো। এই ব্যক্তিটি বস্তুটিকে উপরে তুলছে। তো বস্তুটি উপর এই ব্যক্তিটি যে বল প্রয়োগ করছে সেটি নিচ থেকে উপরে দেবে। তো বস্তুটি যে এই লোকটি দ্বারা যে প্রযুক্ত বল রয়েছে সেই হিসাবে কাজ হচ্ছে ধনাত্মক, কিন্তু অভিকর্ষ বলের বিপরীতে লোকটি বস্তুটি তুলছে, সুতরাং অভিকর্ষ বলের সাপেক্ষে কাজ হচ্ছে ঋণাত্মক। বস্তুটিকে নিয়ে হাঁটার সময় যদি ঊর্ধ্বমুখী বল প্রয়োগে বস্তুটিকে ধরে আছো, তার অভিমুখ হলো ঘর বরাবর বস্তুটি যে সরণ হয়েছে তার উপর লম্ব। এরপর বস্তুটিকে যদি আবার নিচে নামাতে থাকে তখন নিম্নমুখী সরণ হয়। আর দ্বিতীয় চিত্রে হচ্ছে প্রযুক্ত বল বস্তুটির উপর কোনো কাজ করে না, অর্থাৎ তোমার বল দ্বারা বস্তুটির উপর কৃত কাজ শূন্য। এই যে চিত্র লক্ষ্য করো, ক চিত্রে বললাম অভিকর্ষ বলের বিপরীতে কাজ করা হয়, এই জন্য অভিকর্ষ বলের সাপেক্ষে কাজ হচ্ছে ঋণাত্মক।
তৃতীয় চিত্রে বস্তুটির সরণ হচ্ছে এই বরাবর, অর্থাৎ ডান বরাবর, কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে উলম্ব বরাবর। সুতরাং যেহেতু থিটার মান হচ্ছে 90 ডিগ্রি এবং আমরা জানি cos থিটার অর্থাৎ cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, সুতরাং বল দ্বারা কাজ হয় 0। অর্থাৎ এই 5.3 নং চিত্রের খ অংশ ঋণাত্মক ধনাত্মক কোনটিকেই বোঝায় না। অর্থাৎ 5.3 চিত্রের খ অংশ শূন্য কাজ বোঝায় এবং গ চিত্রে অভিকর্ষ বল বরাবর, অর্থাৎ অভিকর্ষ বলের দিকে বল প্রয়োগ করা হয়, এই জন্য অভিকর্ষ বলের সাপেক্ষে কাজ হয় ধনাত্মক। তো এই তিনটি ক্ষেত্রে দেখলাম ক চিত্রে অভিকর্ষ বলের সাপেক্ষে ঋণাত্মক কাজ বোঝায়, খ চিত্রে অভিকর্ষ বলের সাপেক্ষে শূন্য কাজ বোঝায় এবং গ চিত্রে অভিকর্ষ বলের সাপেক্ষে ধনাত্মক কাজ বোঝায়। তো আশা রাখি জিনিসটা বুঝতে পেরেছ। কিন্তু এখন কথা হচ্ছে, যদি বল ফিক্স না হয়, অর্থাৎ ধ্রুব বল না হয়, যদি পরিবর্তনশীল বল হয়, অর্থাৎ সময়ের সাথে পরিবর্তন হয় বলের, তখন কি করবে? তখন আমাদের ক্যালকুলাস ব্যবহার করতে হবে। এই যে দেখো, বলের মান চেঞ্জ হচ্ছে সময়ের সাথে, কখনো কম কখনো বেশি। ধ্রুব বল বা অপরিবর্তনশীল বল দ্বারা কোনো বস্তুর উপর কৃত কাজ আমরা এতক্ষণ পড়েছিলাম, কিন্তু সবসময় ধ্রুব বল দিয়ে কাজ করা যায় না। বল একটি ভেক্টর রাশি এবং এর পরিবর্তন মানও হতে পারে, দিকও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এখন শুধুমাত্র আমরা মানের পরিবর্তনের জন্য পরিবর্তনশীল বল হিসাব করব। তো আমি তোমাদের ইতিপূর্বে বলেছিলাম, তোমরা পদার্থবিজ্ঞান এবং গণিতে ক্যালকুলাস অংশটি ভালো করে পড়বে। ক্যালকুলাস অংশটি ভালো করে না পড়লে এই অংশটি তোমরা বুঝবে না। এই যে তোমরা লক্ষ্য করো, এই যে আমরা একটা ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করেছি, যোগজীকরণ। এটি হচ্ছে গণিত, উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় এবং দশম অধ্যায়, এই দুটি অধ্যায়ে যোগজীকরণ, অন্তরীকরণ নিয়ে ডিটেলস বলা আছে। তো এই অধ্যায়টি বোঝার আগে, এই গাণিতিক সমস্যাটি বোঝার আগে তোমাদের এই ক্যালকুলাসটি বুঝে আসা খুবই জরুরি। তাই তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা উচ্চতর গণিতের নবম অধ্যায় এবং দশম অধ্যায়, বিশেষ করে নবম অধ্যায়টি তোমরা পড়ো, তাহলে তোমরা এই যে 5.7 নং সমীকরণ এটি বুঝতে পারবে। অর্থাৎ এই যে বলের পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনকে আমরা এফ ডিএক্স দিয়ে বের করবো কাজ। অর্থাৎ বল এবং ক্ষুদ্র সরণের পরিবর্তন, এই দুইটাকে গুণ করে ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এই যে যোগজীকরণ চিহ্ন 5.10 সমীকরণটি লক্ষ্য করো। এই যোগজীকরণ চিহ্ন টিডব্লিউ, এটাকে আমরা এফ ডিএস দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমরা যখন পরিবর্তনশীল বলে বের করবো, তখন আমরা ইন্টিগ্রাল অফ এফ ইন্টু ডিএস, অর্থাৎ বল গুণন ডিএস, অর্থাৎ এস হচ্ছে এখানে সরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজ যদি ধ্রুব হয় বল, অর্থাৎ তিনটা ক্ষেত্রে আমরা পাবো। যদি বল ধ্রুব হয় তাহলে, এবং বল এবং সরণের দিক যদি একই হয়, তাহলে কাজ সমান সমান এফ গুণন এস। যদি বল ধ্রুব হয় কিন্তু সরণ এবং বলের দিক ভিন্ন হয়, তাহলে কাজ সমান সমান বল গুণন সরণ গুণ কস থিটা। এবং বল যদি পরিবর্তনশীল হয়, তাহলে কাজের সমান হবে ইন্টিগ্রাল অফ এফ ইন্টু ডিএস। তো এই ইন্টিগ্রাল অফ এফ ইন্টু ডিএস, এই বিষয়টি হচ্ছে গণিতের বিষয় এবং আমার ধারণা তোমরা উচ্চতর গণিতে এই বিষয়টি পড়ে এসেছো। যদি প্রয়োজন পড়ে উচ্চতর গণিতের এই বিষয়টি নিয়েও আমি তোমাদের ক্লাসে আলাপ করব পরবর্তীতে, কিন্তু প্রাথমিকভাবে তোমরা এই উচ্চতর গণিতের এই বিষয়টি নিয়ে ভালো করে পড়াশোনা করো। ইন্টিগ্রাল আমরা কেন করব, ডিফারেনশিয়াল আমরা কেন করব,
উচ্চতর গণিতের প্রথম পত্রেই নবম অধ্যায় বিষয়টি রয়েছে এবং কিভাবে আমরা পরিবর্তনশীল কোন বস্তুর পরিবর্তনশীল ক্ষেত্রে আমরা কাজের মান বের করব। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ক্যালকুলাসের বিষয়গুলো না পড়ো তাহলে যে লিমিট বুঝতে হবে, সীমা, অর্থাৎ পদার্থবিজ্ঞান পড়তে হলে গণিত পড়তে হবে এবং গণিত এবং পদার্থবিজ্ঞান সম্পর্কিত একটি বিষয়। তো পদার্থবিজ্ঞানের বেশ কিছু চ্যাপ্টার পড়তে এবং গাণিতিক সমস্যার সমাধান করতে হলে উচ্চতর গণিতের বেশ কিছু চ্যাপ্টার সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। বিশেষ করে ক্যালকুলাস অধ্যায়ের উপর বেশ ভালো দক্ষতা না থাকলে পদার্থবিজ্ঞানের অনেক গাণিতিক সমস্যার সমাধান করা যাবে না এবং পরবর্তীকালে ভর্তি পরীক্ষাতেও তোমরা পদার্থবিজ্ঞানে যেসব গাণিতিক সমস্যা আসবে সেখানে তোমরা ক্যালকুলাসের রিলেটেড সমস্যা পাবে। অর্থাৎ গণিতের সূত্রগুলো ব্যবহার করে আমরা পদার্থবিজ্ঞানের সমস্যাগুলো সমাধান করব। তাই আমি তোমাদেরকে বাড়ির কাছে দিলাম, তোমরা ক্যালকুলাসে অন্তরীকরণ এবং যৌগীকরণের সকল সূত্র এবং এই সম্বন্ধে বেসিক ধারণা তোমরা পড়বে। এটা পড়ার পরই আজকে তোমরা পড়ো, পরবর্তীতে আমি পরবর্তী ক্লাসে আরো বিশদভাবে আগামীকাল এই যৌগীকরণ এবং অন্তরীকরণ এখানে কিভাবে ব্যবহার করব কাজ বের করার ক্ষেত্রে সেটা তোমাদের দেখাবো। তো তোমরা পড়াশোনা করতে থাকো, তোমাদের ভালো ফলাফল এবং তোমাদের পদার্থবিজ্ঞানে সফল হওয়ার জন্য অর্থাৎ A+ পাওয়ার জন্য তোমাদের অনেক পড়াশোনা করতে হবে এবং সকল গাণিতিক সমস্যা সেই সাথে সকল সূত্রগুলো নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আমার এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।